তারপরে আমরা সম্প্রতি দেখছি ফেসবুকের বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে এগুলি বেশ চাউর হচ্ছে যে বেছে বেছে বিসিএসে নিয়োগপ্রাপ্ত বা বিসিএসে বাছাইকৃত হিন্দু প্রার্থীদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। তো এরকম অনেকগুলি ঘটনা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারা এই মানুষগুলি কিন্তু প্রিলিমিনারি রিটেন পরীক্ষা, ভাইবা এগুলি পাশ করার পর তাদের মেধার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে পুলিশ ভেরিফিকেশন, এটা রাজনৈতিক বিষয়, এইগুলি অতিক্রম করেও কিন্তু তারা লিস্টে নাম উঠিয়েছিল, কিন্তু পরে তাদেরকে বাদ দিয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে এদেরকে বাদ দেওয়া হলো? এরা কি যোগ্যতা নাই তাদের? এদের কি মেধা নাই? মেধা না হলে তারা কেমনে সিলেক্টেড হলেন, বাছাই হলেন? কিন্তু কি কারণে বাদ দিলেন? বাদ কি হিন্দু হবার কারণে, সংখ্যালঘু হবার কারণে? এই জিনিসগুলি প্রশ্নগুলি আসে। যেমন দেবাশিস ঘোষ ইজ অ্যাট চুনারুঘাট, তিনি ফেসবুকের একটা পোস্টে লিখেছেন, বিসিএসের সুপারিশপ্রাপ্ত হওয়ার পর যারা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলেন তারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করে দেন। 43তম বিসিএস থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বিদায় বিসিএস, ভালো থাকবেন সবাই। চিন্তা করছেন কি কষ্ট নিয়ে এই মানুষটি এই কথাটা লিখেছে? তারপরে সৌমিত্র সমাদ্দার সৌম্য, তিনি লিখেছেন, এই রাতে কান্না করা ছাড়া আর কিছুই করার নাই। বাবা মা সবাই ভেঙে পড়েছে, শুধুমাত্র গোপালগঞ্জ বাড়ি হবার কারণে 43তম বিসিএসের গ্যাজেট থেকে বাদ দিয়ে দিলেন, জীবনটা নষ্ট করে দিলেন। সুন্দর বাংলাদেশ, এবং একটা লাভ ইমোহি সাইন সেখানে দিলেন, তিনি জুড়ে দিলেন। তারপরে কাঞ্জিলাল রায় জীবন তার ফেসবুকে লিখেছেন, গত 15ই অক্টোবরে প্রকাশিত 43তম বিসিএসের গ্যাজেটে আমার নাম ছিল। আজ প্রকাশিত 43তম বিসিএসের গ্যাজেটে আমার নাম নেই। কেন গ্যাজেটে আমার নাম নেই? কেন কোনো ধরনের ফৌজদারি অপরাধে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের শিকার হলাম? কেন সক্রিয় রাজনীতিতে যুক্ত না থাকার পরেও আমাকে প্রজাতন্ত্রের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করা হলো তা আমার জানা নেই। তবে আমার জানার খুব ইচ্ছে। আমি শুধু জানি আমি সততার সাথে পরিশ্রম করেছি। আমি শুধু জানি আমি আর 10 জন মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতো আমার মা বাবার সীমাহীন কষ্ট, আমার পরিবার পরিজন, শিক্ষক, এলাকাবাসীর আশার প্রতিদান দিতে আমার চেষ্টার বিন্দুমাত্র কমতি রাখিনি। আমি শুধু জানি আমি কারো সুপারিশে কোনো অনৈতিক সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান গ্রন্থাগার আমার পরিশ্রমের সাক্ষী। ভোর 5টায় উঠে লাইব্রেরিতে ব্যাগ রেখে এসে রান্না করে দুপুরের খাবার সাথে নিয়ে গিয়ে টিউশনি করিয়ে নিজের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে পরিশ্রম করেছিলাম। স্রষ্টা আমাকে বিসিএস ক্যাডার করেছিল, একবার গ্যাজেটভুক্তও করেছিল। তবু আজ আমি বৈষম্যের শিকার হলাম। বন্ধু আক্তার হোসেন, ছোট ভাই হাসনাত আবদুল্লাহ, আমাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই? অতি ক্ষুদ্র। তারপরে প্লাবন সাহা নামে এক লিখেছেন, 43-এর রিগ্যাজেটে দেখলাম আমার নাম নাই। আমি দেশের বাইরে থাকায় এই জিনিসগুলি নিয়ে খুব বেশি কানেক্টেড ছিলাম না। টুকটাক খবর পাইতাম, রিগ্যাজেটেড ব্যাপারটা বুঝলাম। কারো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা কোনো প্রিভিয়াস রেকর্ড থাকলে সেটা চেক করে মেবি। আমি বা আমার ইমিডিয়েট ফ্যামিলির সাথে কখনোই কোনো প্রকার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না। আমার নামে কোনো সুপারিশও করা নেই, তাই আমার নাম গ্যাজেটে না থাকার ব্যাপারটা একটু খটকা লাগলো। আমি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাকে নন গ্যাজেটেড করার কোনো কারণ আমি দেখি না। একটু খোঁজ নিয়ে দেখলাম সব ক্যাডার মিলাইয়ে বাদ পড়েছে প্রায় 266 জন। সংখ্যাটা অনেক বড়। এর মধ্যে অনেককে আমি চিনি যাদের সাথে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আর একটু খোঁজ নিয়ে জানলাম 43তম বিসিএস অ্যাডমিন থেকে যতজন বাদ পড়েছে তার প্রায় অর্ধেকের কাছাকাছি সনাতনী। হয়তোবা এটা কোইন্সিডেন্স।
আমি নিজে কখনোই বিশ্বাস করি না যে ধর্ম ও এইসব ব্যাপারে কাউকে ভেরিফাই করার একটা ক্রাইটেরিয়া হতে পারে। আমি বিশ্বাস করতেও চাই না এটা হইছে। অন্য কারণ অবশ্যই আছে, জাস্ট কারণটা জানি না। কিন্তু যদি ধর্ম আসলেও কারণ হয় তাহলে একটা কথাই বলি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আমার ফ্যামিলি বরাবরই আমাকে বলে আসছে যাতে আমি আমেরিকাতেই আমার পিএইচডিটা শুরু করি। কিন্তু আমি কেন জানি চাইতাম এত দূর যখন আসছি চাকরিটা করি। আমার একদম ছোট থেকে ইচ্ছা ছিল একদম ফিল্ড লেভেলে থেকে মানুষের জন্য কিছু করার। স্কুল লাইফ থেকে এই জবটা একটা শখ হয়ে উঠেছিল। আমেরিকাতে আমার একটা জব অফারও আছে, আমার পিএইচডি অ্যাপ্লাইয়ের সুযোগও আছে, কিন্তু তাও মোটামুটি ঠিক করেছিলাম জয়েনিং দিলেই দেশে যাব। একদম প্রান্তিক কোনো একটা উপজেলায় হয়তো পোস্টিং হবে, সেখানকার মানুষগুলোর সাথে একটা নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা ভালোই হবে। আর যতটুকু কাজ করার সুযোগ পাই ওনাদের জন্য সেটা তো করবই। কিন্তু এই রিগ্যাজেটেডটা দেখে আমি আসলেই হতবাক। এখন মনে হচ্ছে ফ্যামিলির লোকজন অনেক ভেবেচিন্তেই বলেছিল যাতে বিদেশেই থেকে যাই। তারপরও মানুষের শখ বা স্বপ্ন বলে তো একটা জিনিস থাকে, কি জানি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করলে থাকে না মনে হয়। তারপরে রুমি দাস ইজ উইথ সবুজ সূত্রধর, তিনি লিখেছেন, আমার হাজব্যান্ড পরপর কয়েকটি চাকরি পাওয়া সত্ত্বেও BCS 43-এর রিকমেন্ডেশন পাওয়ার পর আর কিছুতে জয়েন করেনি, এমনকি কয়েকটি ভাইভাতেও অ্যাটেন্ড করেনি, যা পরিচিত সবাই জানেন। সে বা তার পরিবার কোনো রাজনীতির সাথে কোনো কালেই জড়িত ছিল না। তার বাবা মধ্যপ্রাচ্যে প্রবাসী ছিলেন, বর্তমানে তার ভাইও প্রবাসী। আর আমার পরিবারে কেউ ও কোনো কালে রাজনীতির আশেপাশে নাই। আমাদের পরিবারের সবাই চাকরিজীবী। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্ম থেকেই ভালোভাবে পড়ালেখা করার চাপ থাকে, কেননা একমাত্র পড়ালেখা করে চাকরি না পেলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। রাজনীতি শুধুই সেখানে বিলাসিতা ছাড়া আর কিছু না। তবে কি কারণে আমার হাজব্যান্ড 43তম নতুন গ্যাজেট থেকে বাদ পড়ল তা নিয়ে আমি সন্দিহান। কার কাছে প্রশ্ন করব, কোথায় গেলে এর সমাধান পাব, তা সত্যি আমাদের জানা নেই। আমাদের না আছে ক্ষমতা, না আছে টাকা। পীযূষ চৌধুরী লিখেছেন, অনেক বাক স্বাধীনতা পেলাম তো তাই কিছু বলতে ইচ্ছা করছে না। এমন কোনো লজিক্যাল কারণ খুঁজে পাচ্ছি না যার কারণে বন্ধু সমরের নাম ফাইনাল গ্যাজেটে নাই। ওর বা ওর পরিবারের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডেও তো নাই। তবু কি শুধু নামের সাথে চক্রবর্তী থাকায় মাথা ঘুরছে? BCS-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া উচিত হিন্দুরা BCS-এ আবেদন করতে পারবেন না। সরি বন্ধু, সমরজিৎ চক্রবর্তী। রাজীব কান্তি দাস লিখেছেন, এত অহংকার আমার, শুধুমাত্র মাথা নত না করার অহংকার। জীবনে এত কষ্ট, অবর্ণনীয় কষ্ট করে একটা জায়গায় আসছি শুধু এই অহংকারের কারণেই। প্রথম গ্যাজেটে আমার নাম এলেও আজকের নতুন গ্যাজেটে আমার নাম নাই। আমার মাকে কিভাবে বলি যে মা, তোমার ছেলে আর তোমাদের দেখা স্বপ্নের ইতি আজ টানা হলো। এই কঠিন হৃদয় প্রথমবার কেঁদেছিল 40-এর ভাইবা ফেল করে, আর আজকে মনের অজান্তেই চোখ পেয়ে জল গড়াচ্ছে। অন্যায়ের প্রতিফল অনিবার্য। দেবরাজ রয় লিখেছেন, 43তম BCS-এর চূড়ান্ত রেজাল্টে যখন নিজের রোল খুঁজে পেলাম না, তখন নিজেকে যোগ্য নয় ভেবে সব কিছু নীরবে মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন গ্যাজেট হয়, এখান থেকে পরিচিত কয়েকজন বাদ পড়ে যায়, যা দেখে হতবম্ব হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। 43তম BCS-এর দ্বিতীয়বার ভেরিফিকেশন হলো এবং আজ আবার গ্যাজেট হলো, যেখানে পরিচিত এমন দুজন বাদ পড়ল যারা ইতিপূর্বে বেশ কয়েকটা প্রথম শ্রেণীর সরকারি চাকরি পেয়েছিল এবং কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত নয়। একজন আবার BCS-এর জন্য অন্য কোথায় জয়েনও করেনি। কিন্তু হায়, এটাই কি তাহলে বিধির লিখন? এখন মনে হচ্ছে 43-এর রেজাল্ট আমার না আসাতেই ভালো হয়েছে। আর এরকম মানুষ যদি গ্যাজেট থেকে বাদ পড়ে তাহলে আমার মতো ব্যক্তির 44 বা 45-এর ভাইবা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা থাকবে না। তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, উদ্ভট উটের পুঠে চলছে স্বদেশ। তমালকান্তি রয় সুরিয়াকে
উল্লেখ করে লিখেছেন, কামাল উদ্দিন হলের 422 নম্বর রুমের বাসিন্দা হিসাবে গর্ববোধ হইত। যাদের পরে আমরা সেই রুমে জায়গা পাই ওনারা হলেন ইমরান ভাই ও রাশেদ ভাই। দেখতাম ভাইয়েরা সারাদিন সরকারি চাকরি স্টাডি নিয়ে থাকতো, মিষ্টভাষী, অরাজনৈতিক, ফোকাসড, পরিশ্রমী, এইসব গুণগুলো অনুপ্রাণিত করত। কয়েকটি বিসিএসে লিখিত দেওয়ার পর ইমরান ভাই তন্মধ্যে 43তম বিসিএস প্রভাষক রসায়নে সুপারিশপ্রাপ্ত হন। গত আগস্টে গ্যাজেটও প্রকাশিত হয়। আজকে 43তম বিসিএসের নতুন গ্যাজেট প্রকাশিত হলে ভাই অপ্রত্যাশিতভাবে গ্যাজেট থেকে বাদ পড়েন। জানি না কী কারণে, যাই হোক ঈশ্বর ওনাকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। না পাওয়ার থেকে পেয়ে হারানোর যন্ত্রণা বেশি। সমরজিৎ চক্রবর্তী আরও লিখেছেন, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, বিসিএস ক্যাডার হয়েও যোগদান করতে পারলাম না, কি অপরাধ আমার জানা নেই। অভিজিৎ বিশ্বাস অরূপ লিখেছেন, এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমাকে 20 দিন খেয়ে মারা যাই, আমি যে আর সইতে পারছি না। দীপাশা দেব দীপা লিখেছেন, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আই থিঙ্ক আই হ্যাভ ফুল রাইটস টু নো the reason why has my name been deleted from the second final gazette list of 43 BCS. I want justice, I want justice. বিপাশা দেব দীপা লিখেছেন যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার সম্পূর্ণ জানার অধিকার আছে কি কারণে আমার নাম 43তম বিসিএসের গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। শিপন দে লিখেছেন, ঠিক কী কারণে 43তম বিসিএসের গ্যাজেট থেকে বাদ পড়লাম জানতে পারলে 44-এর ভাইবা দিতে যাব কি না সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। বাদলচন্দ্র বর্মন লিখেছেন, মেলা মানুষের কাছে ঋণী হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, ঋণ রয়ে গেল, ক্ষমা চাই, পরিবারটার জন্য দোয়া আশীর্বাদ চাই। রয় শুভ লিখেছেন, হঠাৎ দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শক্তি দাও প্রভু। লিটন বিশ্বাস লিখেছেন, হোয়েন সরোস কাম দে কাম নট সিঙ্গেল স্পাইস বাট ইন ব্যাটালিয়ন্স। মা মারা গেছে গত 5 তারিখ আর আজ গ্যাজেটে নাম আসলো না। মা মারা গেছে সেটাই আজও মানতে পারলাম না। ভালোই হয়েছে, এই খারাপ সময় তার দেখা লাগে না। এটা 3 নাম্বার চাকরি ছিল, লাস্ট 3টা চাকরির ভাইবা দেয় নাই, অন্য কারো রিজিক নষ্ট হবে এটা ভেবে। আর আমার সাথে এই অবিচার, ভালো থাকুক বাংলাদেশ। এই লিটন বিশ্বাসে তিনি বললেন যে যখন দুঃখ আসে তখন দুঃখ একা আসে না, একদম ঝাঁক বেঁধে আসে। তো সেরকমই সে বলল যে 3 মাস আগে আমার মা মারা গেছে এবং সেই মা মারা যাবার পর এই চাকরির দুঃসংবাদটা, ভালোই হয়েছে অন্তত মা এই সংবাদটা জানতে পারেনি। তো বুঝতে পারছেন বাংলাদেশে কি হচ্ছে দর্শক, যে শুধুমাত্র এই যে তথাকথিত বৈষম্য বিরোধী একটা দেশ করার জন্য তারা আন্দোলন করেছিল, আসলে তারা কি পরিমাণে বৈষম্য কায়েম করতেছে এই কথাগুলি দেখলেই বোঝা যায়। আর কিছু বলার নাই। ধিক এই সরকারকে, ধিক শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ধিক তথাকথিত মেধাবীদেরকে, তথাকথিত সমন্বয়কদেরকে, ধিক এই অন্তর্বর্তী সরকারকে। সকলেই ভালো থাকুন, নমস্কার।